মানে দিল? ভারত কেন এত নিচু হয়ে গেল? আমি পোস্ট দিয়েছিলাম একটা, যে বেশি নিচু হলে ছাগলে, সরি, বেশি নিচু হলে ভেড়ায় পাতা খায়, বেশি নিচু হতে নাই। এটা ভারতকে বুঝিয়েছিলাম। আবার এক জায়গায় বলেছি, ওইখানে ওই পোস্টে বলেছি, বেশি উঁচা হলে ঝড়ে মাথা ভেঙে ফেলে, ডাল ভেঙে ফেলে, আগাটা ভেঙে ফেলে, সেটা হলো বাংলাদেশ। কিন্তু এখন আমি বুঝতেছি ভারত কেন ভিসাটা দিয়েছে। আপনাদের ক্লিয়ার করি ভারত কেন ভিসা দিয়েছে। আপনাদের সেই হিন্দি সিনেমার ডায়লগ মনে আছে? দোস্তি না ঝুটে, দুশ্মনী না টুটে, মনে আছে এই ডায়লগটা? বাংলাদেশ ভারতের সম্পর্কটা এরকম, দোস্তি না ঝুটে, দুশ্মনী না টুটে। কিভাবে? এই বাংলাদেশটাকে সৃষ্টির সময় ভারত আমাদের সহযোগিতা করেছে। ভারত আমাদের তাদের প্রশিক্ষণ, সামরিক সহযোগিতা, 1 কোটির বেশি মানুষকে শরণার্থী হিসেবে জায়গা দেওয়া, আমাদের সমস্ত যুদ্ধের লজিস্টিক সাপোর্ট দেওয়া, মুক্তিবাহিনীকে ট্রেনিং দেওয়া, আন্তর্জাতিক লবিতে শক্তিশালী অবস্থান নেওয়া। কারণ ভারতের শুধু যুদ্ধ করে বাংলাদেশ সৃষ্টি করার সহযোগিতা করেনি, কূটনৈতিক শক্তিতে ভারত আমাদের যথেষ্ট সহযোগিতা করেছে। তা নাহলে এই দেশটা স্বাধীনই হতো না। কারণ পৃথিবীর যে 55টি মুসলিম দেশ ছিল, একটাও আমাদের সমর্থন করেনি, বরং কিছু কিছু দেশ সরাসরি বিরোধিতা করেছে পাকিস্তানের পক্ষ নিয়ে। এমনকি এই যে স্বাদের ফিলিস্তিনি আছে না, বাংলাদেশের মানুষ যখন ফিলিস্তিনি হামাস জঙ্গিদের পক্ষ নেয়, আমার কিন্তু তখন বেজায় রাগ ওঠে। ঠিক ওই যে ভারতের ভিসা দেওয়াতে যেমন আওয়ামী লীগের লোকেরা রাগ করেছে, ওরকম আমারও বেজায় রাগ ওঠে যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ ফিলিস্তিনিদের পক্ষে নেয়। কারণ এই স্বাদের ফিলিস্তিনিরা কেউ আমাদের পক্ষে ছিল না, কিন্তু আজও তাদের জন্য হাই হোসেন করে বুক ফাটায়। যাই হোক, সেটা অন্য বিষয়। এমনকি যে ইরানের জন্য খোদ আওয়ামী লীগের ভিতরে নয়া একটা খোমেনি লীগ সৃষ্টি হয়েছে, সেই আওয়ামী লীগেও জানে না, এই আওয়ামী লীগকে সমর্থন দেয়নি এই ইরান। তো কোন ইরান? আধুনিক ইরান। এই মোল্লা খোমেনি তেহরানের কষায়ের খোমেনি ছিল না, ইরান ছিল না, আধুনিক ইরান ছিল। সে আধুনিক ইরান 1971 আমাদের পক্ষে ছিল না। কিন্তু বাংলাদেশের আওয়ামী লীগেরা খোমেনি লীগ হয়ে গেছে, হাই হোসেন করতেছে খোমেনির জন্য। আমার বোধোদয়, আমি বুঝতেই পারি না। এখন বলবেন আবেগ, ওই জায়গায় খালি আবেগ হয়, আর কোথাও তো আবেগ। যেভাবে খোমেনি লীগ হয়ে গেছিল আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগ, ওইভাবে যদি ভারতের পক্ষে থাকতো, ভারত এতক্ষণ 3বার বাংলাদেশের শেখ হাসিনাকে ক্ষমতায় বসায় দিত। আমার সাথে বাজি লাগতে পারে না এই কথায়। যেভাবে খোমেনি লীগ হয়ে গেছিল বাংলাদেশের আওয়ামী লীগের, আমি দুঃখিত এই কথাটা বলার জন্য। আমি জানি অনেকে মনে কষ্ট হচ্ছে, আমাকে অনেকে ভুলও বুঝতে পারেন। ওইভাবে যদি ভারতের পক্ষে কথা বলতো, তাহলে তখন শেখ হাসিনা ক্ষমতায়, আওয়ামী লীগ পাওয়ারে। অনেকে আওয়ামী লীগের আবার বলে আওয়ামী লীগের সাথে গাদ্দারি করেছে, আওয়ামী লীগকে ক্ষমতায় বসাচ্ছে না। আরে ভাই, তুমি খোমেনি লীগ বানায় ফেলাইছ, তোমার পক্ষে ভারত কোন দুঃখে থাকবে? তুমি ভারত লীগ তো বানাইতে পারো নাই, তো ভারত কেন পক্ষে থাকবে? কিন্তু পাকিস্তানিরা কিন্তু পাকিস্তান হয়ে গেছে, তারা কিন্তু একটু ভয় পায় না পাকিস্তানের পক্ষে কথা বলতে। কিন্তু ভারতের সহযোগিতা চাবেন আবার খোমেনি লীগ হবেন, হবে না তো, হয় না ভাই। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। যেটা বলতেছিলাম, আমি গবেষণা শুরু করলাম যে ঘটনা কি। বিশ্বাস করবেন না, আমার 2 দিন ঘুম হয় নাই। একদিন ভোর বাংলাদেশ সময় মানে ভোর 5টায় ঘুমাইতে গেছি। যখন মানুষ ঘুম থেকে উঠে, যখন ধার্মিক মুসলমানেরা ঘুম থেকে উঠে যায়, যখন ধার্মিক হিন্দুরা ঘুম থেকে উঠে যায়, তখন আমি ঘুমাইতে গেছি। ঘুম হয় না এগুলো চিন্তা করে। তো কেন ভারত ভিসা দেওয়া শুরু করলো একটু ব্যাখ্যা করি। তার আগে একটা কথা বলে নেই। আপনারা জানেন যে দীনেশ ত্রিবেদী, তিনি কিভাবে এসেছেন? বাই রোড। মজার বিষয় হলো, তিনি বাংলাদেশে আসার কয়েকদিন পরেই তাকে একজন পূর্ণমন্ত্রীর মর্যাদা দিয়েছে ভারত। মানে তিনি শুধু রাষ্ট্রদূত নন, তিনি কিন্তু মন্ত্রীও। আমাকে কয়েকজন বলেছে, এত গুরুত্ব দেওয়ার কি, বাংলাদেশকে তাহলে খুব গুরুত্ব দেয়, তা না হলে কেন দীনেশ ত্রিবেদীকে আবার মন্ত্রী বানাবে, ইত্যাদি ইত্যাদি। যাক, সেটা তাদের ব্যাপার, এক একজন এক একভাবে ভাবতেই পারে। আমি পরে ভাবলাম যে কেন এটা হলো, একটা উদাহরণ দিই। ছোট্ট উদাহরণ দিয়ে শুরু করি, কেন ভারত ভিসা দিল।
তার আগে বলি, বাংলাদেশে কেউ কেউ বলেছে ভারতের আর উপায় ছিল না ভিসা না দিয়ে। আচ্ছা, ভারতের না হয় উপায় নাই ভিসা দিয়ে, তো তোমরা যাও না, তোমাদের তো উপায় আছে আরেক দেশে যাওয়ার, যাও। এইবার বলি, একটু একটু দেখি, শুনেন। মাত্র 24 ঘন্টায়, মাত্র 24 ঘন্টায় 1,13,039 জন ভিসার আবেদন করেছে। ভিসা পায়নি, আবেদন করেছে। ভিসা ফি কত জানেন? ভিসা না, ভিসা বাংলাদেশে ভারতীয় ভিসার জন্য ফি দিতে হয় না, কিন্তু যা দিতে হয় তা হলো সার্ভিস চার্জ বা কি যেন একটা নাম দিয়ে এটা নেওয়া হয়। এটা হলো 1500 টাকা। আমি অঙ্কে দুর্বল, ওই অঙ্ক করতে আমার সমস্যা হয়েছে, এটা গুণ করতে, কিন্তু 3বার গুণন করে সহি হিসাব নিতেছে। শুনেন, 1,13,039 জন ভিসা প্রার্থী মানে আবেদন করেছেন, ইন্টু 1500 মানে 1500 গুণ করলে কত হয় জানেন? 16,96,58,500 টাকা। আবার শুনেন, 1,13,039 জন আবেদন করেছে, ভিসার আবেদন পায় না, আবেদন করেছে। ভিসা প্রসেসিং ফি হলো, মনে পড়েছে, ভিসা প্রসেসিং ফি, ভিসা ফি না, একটু এভাবে না খাই, একটু এইভাবে খাইছে আর কি। প্রসেসিং ফিতে 1500 দিয়ে গুণ করলে, আবার বলি, 1,13,039 জন যারা সারাদিন বললো দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, তারা একদিনেই 1,13,039 জন ভিসার আবেদন করেছে। এর মধ্যে ধরে নিলাম বড় জোর আপনি 20,000 হিন্দু পাবেন, মানে 90%, প্রায় 80% হলো মুসলমান, এবং 80% মুসলমানের মধ্যে 99%ই ছিল দিল্লি না ঢাকা, ঢাকা না দিল্লি, এগুলো স্লোগান দিত। তারা ভারত বিরোধী, তারপরেও আবেদন করেছে। তাহলে শুনেন, আবারও বলি, 1,13,039 জন ইন্টু 1500 টাকার অ্যামাউন্ট কত জানেন? 16,95,58,500 টাকা। কি বুঝলেন? কি বুঝিলেন? কি বুঝলেন? 1,13,039 জন, জি, কনফার্ম করলাম আর কি। একদিনে বাংলাদেশি ভিসার আবেদন একদিনেই একজন, হ্যাঁ, তাহলে এখন বুঝেন। আমি অঙ্ক দুর্বল থাকতে পারি, আপনার অঙ্ক করে নিন। তাহলে একদিনেই যদি প্রায় 16 কোটি টাকা আয় হয়ে, মানে একটা ভিসা, মানে বাংলাদেশের ভিসা কেন্দ্রে যদি এত টাকা হয়, তাহলে এই ব্যক্তিগুলো যখন ভারতে যাবে কত কত খরচ করবে? প্রতিদিন পার হেড 1500 টাকায় তো হবে না, কারণ হোটেলে থাকতে হবে, খাইতে হবে। 2,000 ধরেন, 2,000 হলে কত হয়? 1 লাখে 1 লক্ষ মানুষ, আমি অঙ্কে দুর্বল, আপনারা এই করে নিয়ে নেন। 1 লক্ষ মানুষ প্রতিদিন গড়ে 2,000 টাকা খরচ করলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 20 কোটি টাকা আসে। যদি 1 লক্ষ মানুষ প্রতিদিন 2,000 টাকা খরচ করে, তাহলে 20 কোটি টাকা আসে। 20 কোটি টাকার যদি গুণ দেই, আচ্ছা 20 কোটি, ভাই আমি অঙ্কে দুর্বল, আপনারা মিলিয়ে নিয়েন, ভুল হইতে পারে। আমার আগে বলে একক, দশক, শতক, হাজার, কোটি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 20 কোটি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 20 কোটি ইন্টু 30, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে হিসাব করেন, এগুলো হলো ভ্রমণ করতে যারা যাবে, বাজার ঘাট করবে, কিনবে, খাবে, দাবে। মেডিকেলে কত খরচ হয় জানেন? মেডিকেলে একটা মানুষ মিনিমাম মিনিমাম প্রতিদিন তার খরচ আছে, গড়ে যদি আপনি হিসাব করেন 10,000 টাকা সর্বনিম্ন। তাহলে এখানে আমার হিসেবে এর আগেই প্রতি বছর প্রায় 1 লক্ষ থেকে 1,20,000 কোটি টাকা, মানে এটা 5 বছর আগের হিসাব, চিকিৎসা বাবদ বাংলাদেশের মানুষ ভারতে খরচ করে এক বছরে। শুধু চিকিৎসা বাবদ, ব্যবসা বাণিজ্য আলাদা। ব্যবসা বাণিজ্য, ভ্রমণ, এগুলো আলাদা। এখন বুঝতে পারছেন তো? মানে 2 থেকে 3 লক্ষ কোটি টাকার ব্যবসা। বাংলাদেশের বাজেট হচ্ছে 7 কোটি টাকা, 7 লক্ষ কোটি টাকা। আমার ধারণা মিনিমাম এই বছর থেকে 4 লক্ষ কোটি টাকা বাংলাদেশিদের আয় করবে, মানে বাংলাদেশের বাজেটের অর্ধেক ভারতের, শুধু এই যে যারা দিল্লি না ঢাকা গালাগালি করেছে তারা ওখানে ব্যয় করে আসবে। এখন বুঝতে পারছেন তো ভারত কেন ভিসাটা দিয়েছে? এটা ব্যবসা বাণিজ্য ছাড়া ধরলাম,
শুধু মেডিকেল এবং ভ্রমণ, মানে মেডিকেল ট্যুরিজম আর এই ট্যুরিজম, ব্যবসার কথা বলি না, ব্যবসায়িক বিষয়ের কথা বলি না। ব্যবসার হিসাব আলাদা, ট্যাক্সের হিসাব আলাদা। এখন বুঝতে পারছেন তো? তাহলে ১ বছরে বাংলাদেশের বাজেটের অর্ধেক ভারতে আমরা খরচ করব। তো ভারত দেখলো কি জানেন? যে বিলাইয়ের উপরে রাগ করে তো ভাজা মাছ খাওয়া, ভাত খাওয়া বন্ধ করা যায় না। এই রিস্ক ভারত নেয়নি। ভারত দেখলো যে বিড়ালের উপরে যদি রাগ করে ভাত না খাই, লস তো আমারই। অর্থাৎ ভারতকে যদি সুযোগ না দেয়, বাংলাদেশকে যদি সুযোগ না দেয় রাগ করে, গুসা করে, যেহেতু ভারত বাংলাদেশকে আক্রমণ করবে না, তাহলে সুবিধা কেন নিবে না? কারণ পাকিস্তান তো সুবিধা নেওয়া শুরু করেছে। ভিসার হিসাব দিলাম তো আপনাদের, যে ভিসা ফি প্রসেসিং ফিতেই প্রতিদিন ১৬ কোটি কত বলছি, আপনারা সংখ্যা বলে দিয়েছি, ই করে নিন, ১,১৩,০৩৯ ইন্টু ১৫০০। শুধু ভিসা ফিতেই ১৬ কোটি টাকা প্রায়, মানে কয়েক হাজার টাকা বাদ থাকে, কয়েক লাখ টাকা বাদ থাকে। ১৬ কোটি টাকা ভিসা ফি, প্রসেসিং ফি। এখন বুঝতে পারছেন তো কেন ভারত ঝুঁকি আর নিচ্ছে না? ভারত হচ্ছে, তারা চিন্তা করতেছে যে ব্যবসার সাথে রাগারাগি করা যাবে না, অর্থাৎ বিলাইয়ের উপরে রাগ করে ভাত খাওয়া বন্ধ করা যাবে না। তাই ভারত, যেহেতু ভারতের সাথে ভারত বাংলাদেশের যুদ্ধ করবে না, তাই কেন বসে বসে লস করে? ২ বছর তাদের ২২ মাস লস হয়েছে না? এই ২২ মাস প্রায় ৮ লক্ষ কোটি টাকা, প্রায় বাংলাদেশের বাজেটের সমান তার লস হয়ে গেছে এই প্রায় ২২-২৩ মাসে। রিক্স কেন নিবে? সেই জন্য ডিজেল দিত, সেই জন্য তেল দিত, সেই জন্য চাল ডাল পাঠাইতো। সম্পর্ক বন্ধ করতেছে না। ঠিক ভারতের সাথে চায়নার সম্পর্ক খারাপ, তারপরে কিন্তু চায়নার সাথে তার ব্যবসা বন্ধ হয় নাই। বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা তারা করতেছে এক অপরের সাথে। না চায়না বন্ধ করেছে, না ভারত বন্ধ করেছে এক অপরের সাথে ব্যবসা। শুধু ভারতের সাথে, ভারত পাকিস্তানের সাথে সকল যোগাযোগ বন্ধ করে দিয়েছে, চূড়ান্তভাবে বন্ধ করে দিয়েছে। এই যে বাংলাদেশে দেখলেন ইনকাম, এখন বুঝতে পার, তাহলে বাংলাদেশের সাথে যখন ব্যবসা হবে, তার ইনকাম কত? আমদানি আমদানি করবে, যেগুলো বাংলাদেশ থেকে তার প্রয়োজন তা আমদানি করবে। আর ভারত থেকে তো ৯০% বা ৮০% তো রপ্তানি হবে বাংলাদেশে। তো তারা এই রিস্কটা কেন নিবে? যে মন কালাকালি করে চেহারা দেখা বন্ধ করলে তো ব্যবসায় লস। মনে করেন এক জায়গায় আপনি পাটের দাম কম পাইছেন, কিন্তু তারা আপনার পছন্দ হয় না, কিন্তু আপনি তো পাটের দাম কম, ব্যবসা তো তার সাথেই করবেন। তাই না? যদি পাটের কোয়ালিটিটা একটু ভালো হয়। অথবা মনে করেন একজনের কাছ থেকে আপনি গার্মেন্টসের কাপড় নেবেন, বানানো খরচ কম, যে মালিককে আপনার পছন্দ হয় না মনে করেন, কিন্তু কি করবেন? খরচ কম, আপনি তার কাছেই যাবেন, আপনার লাভ। তো ভারত চিন্তা করছে যে বসে থেকে কি লাভ? হয়তো বিড়ালের উপরে গোস্বা করে কোনো লাভ নাই। আর এমনি ভারত চাণক্য নীতির দেশ, তার পরিকল্পনা ধীরে ধীরে, অর্থাৎ তার টাকা দিয়ে এখন তার এই, যদি বাংলাদেশকে কিছু করতে হয় যে বছরে ৪ লাখ থেকে ৫ লক্ষ, এই বছর নিশ্চিত থাকেন, অর্থাৎ এই জুলাই মাস থেকে আগামী জুলাই, মানে এই যে আসতেছে, জুন গেল না, জুন শেষ, এই জুন টু আগামী জুন, মানে জুলাই টু জুলাই, নিশ্চিত থাকেন এই ১২ মাসে বাংলাদেশ থেকে ভারত চিকিৎসা ভ্রমণ বাবদ কমসে কম ৪ থেকে ৫ লক্ষ কোটি টাকা ইনকাম করবে, ব্যবসা বাদ দিয়েই।